আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম তোমাদের প্রিয় উপন্যাস নিয়ে। শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ৩ লেখনীতে ফারজানা মনি। পর্ব ৬৩। আহিয়ান কিছু বলল না। রিহানকে আরো কিছু বলার সুযোগ করে দিয়ে চুপ করে রইল। রিহান ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলে ঢোক গিলে আবারও বলা শুরু করলো। তুই তো জানিস আমি একজনকে ভালোবাসি। আহিয়ান সোফায় হালকা হেলান দিয়ে বসে বলল, হুম, জানি। রিহান অশান্ত চোখে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। তার কেবিনে অদ্ভুত এক নীরবতা। টেবিলের সামনে দুই বন্ধু মুখোমুখি বসে আছে। একজনের মুখে দ্বিধা, অন্যজনের চোখে প্রশ্ন। রিহান হাত দুটো শক্তভাবে চেপে রেখেছে। আঙ্গুলের নড়াচড়াতেই বোঝা যায় তার ভেতরটা তীব্র অস্থিরতায় ভরপুর। শেষে সাহস করে মুখ তুলল। আহিয়ান, আমি আজ তোকে একটা খুব বড় সত্যি কথা বলবো। আহিয়ান বিরক্ত মুখে বলল, তাই তো দেখছি। বল কি হয়েছে? রিহানের গলা শুকিয়ে গেছে। শব্দগুলো বের হচ্ছিল অনিয়মিত, টুকরো টুকরো। আমি আমি অনেকদিন ধরে একটা অপরাধ নিজের মধ্যে নিয়ে ঘুরছি। আহিয়ান ভ্রু কুঁচকালো। অপরাধ? কি অপরাধ? রিহান চোখ নামিয়ে বলল, তোকে না জানিয়ে তোর বোনকে। আহিয়ান যেন কথাটা শুনে মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। চোখ বড় হয়ে গেল। আহিয়া। রিহান আস্তে মাথা নাড়ল। আমি সত্যিই ওকে অনেক ভালোবাসি, অনেকদিন ধরেই। তোকে বলার সাহস পাইনি। ভয় হচ্ছিল, যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ঘরে মুহূর্তের জন্য আবারও নীরবতা নেমে এলো। তারপর আহিয়ান একটু গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করল, শুধু তুই, নাকি আহিয়াও তোকে ভালোবাসে? এবার রিহান পুরো মাথা নিচু করল। গলা কেঁপে উঠল। হ্যাঁ, আহিয়াও আমাকে ভালোবাসে। আমরা দুইজন রিলেশনে আছি ২ বছর হলো। এখন আমি ওকে বিয়ে করতে চাই। আহিয়ান বিস্ময়ে হালকা পেছনে হেলান দিল। বন্ধুর মুখে এমন কথা সে আশা করেনি। কিছুক্ষণ চুপ করে থেকে গভীর নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে কিন্তু স্পষ্টভাবে বলল, মানে তোরা দুইজনই একে অপরকে ভালোবাসিস? রিহান আস্তে বলল, হ্যাঁ। আহিয়ান কিছুক্ষণ চুপ, শব্দ খুঁজে পাচ্ছিল না। তার চোখে অবাক ভাব থাকলেও রাগের কোনো চিহ্ন নেই। অবশেষে সে হাত দুটো টেবিলে রেখে ধীরে বলল, রিহান, বন্ধু হিসাবে তোর কাছে আমার অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তার চেয়েও বড় কথা, আমি আমার বোনকে সুখী দেখতে চাই। রিহান নিঃশ্বাস আটকে শুনল কথাগুলো। আহিয়ান আবারও বলল, তোরা যদি সত্যি সত্যি একে অপরকে ভালোবাসিস এবং আমি যদি দেখি তোরা পরস্পরকে সম্মান দিস, তাহলে বন্ধু হিসেবেও ভাই হিসেবেও আমি তোদের পথে বাধা হয়ে দাঁড়াবো না। রিহানের চোখে পানি চলে এলো। কথা বলতে গিয়ে কণ্ঠ আটকে গেল। মানে, তুই রাজি? আহিয়ান মুচকি হাসল। রাজি কিনা সেটা সময় বলবে। ঈদের পর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাস, ভেবে দেখব। বলেই আহিয়ান উঠে দাঁড়ালো। রিহান সঙ্গে সঙ্গে বন্ধুকে জাপটে ধরে বলল, ধন্যবাদ দোস্ত। তোকে বলতে পেরে আজ আমার বুক থেকে বড় একটা পাথর নামলো মনে হচ্ছে। রাত ২টা। জুই এখনো জানালার পাশে বসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা রাত থেকে মেহেদীর অনবরত ফোন ও টেক্সট দেখে গত ২ ঘন্টা আগে মেহেদীকে সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সহ সকল যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করেছে। জুই নিজের বাড়িতে বসেও মেহেদীর ভেতরে অস্থিরতা টের পাচ্ছে। মানুষটা শুধু পারছে না বাড়িতে চলে আসতে। যদি পারতো তাহলে চলে আসতো। পৃথিবীতে এক রকমের মানুষ আছে, যাদেরকে আমরা পাত্তা দিলে তারা আমাদের পাত্তা দেয় না। আর আমরা যদি তাদের অবহেলা করি, তাহলে তারা পারলে শরীরের সাথে লেপ্টে থাকতে চায়। মেহেদীও তেমনই একজন ছেলে। সারাক্ষণ কাজে ব্যস্ততা ব্যস্ততা বলে জুইয়ের সাথে আগে যোগাযোগ কম করত। কিন্তু যদি কখনো জুই রাগ করে কল রিসিভ না করে, তাহলে ছেলেটা উন্মাদের মতো কল দিতে থাকে। মনে হয় তার ইহকালে জুইকে কল দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আজকেও তেমন ঘটনাই ঘটছে। দুপুরবেলা মেহেদীর সাথে দেখা করে আসার পর সন্ধ্যা পর্যন্ত মেহেদী কল দেয়নি। তারপর থেকে অনবরত কল ও টেক্সট দিয়েই যাচ্ছে। ছেলেটাকে সকল যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে রেখেছে, কিন্তু তবুও জুইয়ের মনে হচ্ছে মেহেদী কল দেবে। তাই বারবার ফোনের দিকে তাকাচ্ছে।
এখন মনে হচ্ছে মেহেদীকে ব্লক করে সে বোকামি করেছে। এতক্ষণ ছেলেটার কল আসলেও মনে একটা শান্তি লাগতো। মনে হতো প্রিয় মানুষটা তাকে মনে করছে। কিন্তু এখন সবকিছু দমবন্ধ কর লাগছে। জুই আর সহ্য করতে না পেরে পা টিপে টিপে গেল মাহমুদা খানের রুমে। দাদুর রুমের দরজাটা আলতো খোলা দেখতেই ভেতরে ঢুকলো। অন্ধকারে ফোনের ফ্ল্যাশ অন করে খুঁজতে থাকলো ওর দাদুর মেডিসিনের বক্স। বক্স হাতে পেতে মেডিসিনগুলো নাড়াচাড়া শুরু করলো। কাঙ্ক্ষিত মেডিসিন টিপ হাতে পেতেই জুই মৃদু হাসল। তারপর চুপচাপ বেরিয়ে আসলো সেই রুম থেকে। রুমে এসে মেডিসিনটি খেতেই কয়েক মিনিটের মাথায় জুই শান্তির ঘুম দিল। সকাল তখন 10:30। হালকা শীতে নরম রোদের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। আহিয়ান আজ অদ্ভুত নীরব। ড্রয়িং রুমে কিছু সময় বসেছিল, চিন্তায়, অস্থিরতায়, আর কিছুটা অবিশ্বাসে। সিদা কয়েকবার আশেপাশে ঘুরঘুর করেছে, কিন্তু সে সেদিকে খেয়াল করেনি। কিছুক্ষণ পর গভীর নিঃশ্বাস নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, কিন্তু সরাসরি নিজের রুমে গেল না। সিঁড়ি বেয়ে উঠে প্রথমেই পড়ল আহিয়ার রুম। সে আহিয়ার রুমের সামনে দাঁড়িয়ে কিছু একটা ভেবে দরজায় টোকা দিল। ভেতর থেকে ক্লান্ত গলায় উত্তর এলো, কে? আমি। দরজা খোল, কথা আছে। আহিয়া ঘুমো ঘুমো চোখে দরজা খুলতেই অবাক হয়ে গেল। ভাইয়া তুমি? কি হয়েছে? আহিয়ান কোনো কথা না বলে দরজাটা ভেতর থেকে বন্ধ করল। সে উপরে উপরে শান্ত, কিন্তু তার চোখে স্পষ্ট উত্তেজনা। আহিয়া কপাল কুঁচকে বলল, বলো কি হয়েছে? একটু নীরবতা। তারপর আহিয়ান সরাসরি বলল, তুই কি রিহানকে ভালোবাসিস? আহিয়া মুহূর্তে যেন জমে গেল। মুখের রং পাল্টে ভয়ার্ত হলো, যেন কেউ তার বুকের মধ্যকার গোপন পাতাটা ছিঁড়ে খুলে দেখল। কি? কি বললে? তার গলা কেঁপে গেল। তুমি এমন কেন বলছো ভাইয়া? আহিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে সামনে দাঁড়ালো। তার চোখে কোনো রাগ নেই, শুধু অবাক আর কিছুটা উত্তেজনা। সত্যি কথা বল আহিয়া, আমি তোর ভাই। তোকে জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। তুই কি রিহানকে ভালোবাসিস? আহিয়া 2 সেকেন্ড চুপ। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে দৃষ্টি সরালো না। ধীর, খুব নরম গলায় বলল, হ্যাঁ ভালোবাসি, অনেক দিন ধরে। কথাটা বেরোতেই আহিয়ান চোখ বন্ধ করে হালকা নিঃশ্বাস ফেলল। আহিয়া তৎক্ষণাৎ বলল, কিন্তু তুমি রাগ করবে বলে আমি কখনো কিছু বলিনি। রিহানও বলেনি। আমরা কেউই তোমাকে অসম্মান করতে চাইনি। বিশ্বাস করো। তাছাড়া রিহান সারাক্ষণ ভয়ে থাকে, এই ঘটনার কারণে যেন তোমাদের বন্ধুত্ব নষ্ট না হয়। ভাইয়া, তুমি প্লিজ রিহানকে অবিশ্বাস করো না। আমি ওকে নিষেধ করেছিলাম, তাই তোমাকে কিছু জানাইনি। এতে সত্যিই ওর কোনো দোষ নেই। আহিয়ান হালকা হাসল, একটা ক্লান্ত কিন্তু উষ্ণ হাসি। আমি রাগ করিনি আহিয়া, শুধু অবাক হয়েছি। আমার বোন আর আমার সবচেয়ে কাছের বন্ধু, দুইজন দুইজনকে ভালোবাসে। এটা জানলে কি আর শান্ত থাকা যায়? আহিয়া নিঃশ্বাস নিল, তবুও মুখে ভয়। সরি ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। প্লিজ তুমি আমাদের ভুল বুঝো না। আহিয়ান কাছে এসে তার মাথায় হাত রেখে বলল, ভুল বুঝিনি। তোরা যদি সত্যি হৃদয় দিয়ে একে অপরকে ভালোবাসিস, তাহলে আমি কেন বাধা হব? তাছাড়া রিহান ভালো ছেলে, আমার বোনের জন্য পারফেক্ট। আহিয়ার চোখে পানি চলে এলো। অবিশ্বাসে কেঁপে উঠল তার কণ্ঠ। ভাইয়া, সত্যি বলছো? আহিয়ান মৃদু হেসে নরমভাবে বলল, রিহানের সাথে আমার কথা হয়েছে। বলেছি ঈদের পর বিয়ের প্রস্তাব নিয়ে বাড়ি আসতে। আশা করি তোর কোনো সমস্যা নেই। আহিয়া খুশি হলো কিনা বোঝা গেল না, তবে তার চেহারায় চিন্তার ছাপ। চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু পাপা? আহিয়ান বোনের মাথায় ভরসার হাত রেখে বলল, ওদের আগে আসতে দে, তারপর পাপার সাথে আমি কথা বলবো। তোর ভাইয়া আছে তো, এত চিন্তা কিসের? আহিয়ার চোখ দুটো পানিতে টলমল করছে। সবকিছু তার স্বপ্ন মনে হচ্ছে। আহিয়ান বোনের চোখে আনন্দ অশ্রু দেখল। তারপর মৃদু হেসে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। কিন্তু তিধার রুমে অনবরত ফোনের রিংটনের শব্দে সে থমকে দাঁড়ালো। কলটা কেটে যেতেই আহিয়ান আবারও পা বাড়াতে চাইল নিজের রুমের দিকে, কিন্তু আবারও কল আসলো। এবার আহিয়ান ভ্রু কুঁচকে এগিয়ে গেল ত্রিধার রুমের বিছানার দিকে। দেখল পুরো রুমে কেউ নেই। ফোনটা বিছানায় অবহেলায় পড়ে আছে। সেখানে 5টা মিসড কল ও 7টা টেক্সট জমে আছে। ত্রিধার ফোনের লক এখনো জানা হয়ে ওঠেনি আহিয়ানের।
তবে নোটিফিকেশনে মেসেজ ও কলদাতার নাম ভেসে উঠেছে। আহিয়ান এক পলক তাকিয়ে দেখল স্ক্রিনে আহসানের নাম জ্বলজ্বল করছে। আজকের পর্ব এখানেই শেষ হলো। শেষ করার আগে জানতে চাই, তোমরা কে কোন জেলা থেকে আমার গল্প পড়ছো? সবাই কমেন্টে জানিয়ে যাও। আল্লাহ হাফেজ।